হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। জেনারেল নলেজ অফ টেক্সটাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো বন্ধু, আজকে এমন একটা ইম্পর্টেন্স টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে টপিকসটা প্রত্যেকটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে জানা উচিত, বিশেষ করে যারা ওয়ার্ক প্রসেসিং বা ডাইংয়ে জব করেন তার জন্য তো অবশ্যই, এবং যারা ইন্টারনে কমপ্লিট করে নতুন জবে যাচ্ছেন তাদের জন্য আজকে যে টপিকসগুলো আলোচনা হবে এগুলো ভাইভা বোর্ডে বা রিটেনে আপনার কমন থাকবে 100%। সুতরাং ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন এবং টেনে না দেখে পুরোটাই দেখবেন, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন, নাহলে কিন্তু আপনার বুঝতে অসুবিধা হবে। তো বন্ধু, আর কথা বাড়াবো না, আজকে আমরা মেইন যে টপিকসটা আলোচনা করব সেই টপিকসটা হলো ডাইং মেকানিজম। ডাইং মেকানিজম সম্পর্কে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। তো মূল আলোচনা যাওয়ার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা ডাইং মেকানিজম নিয়ে ডিটেলস আলোচনা শুরু করি। তো বন্ধু, আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হলো ডাইং ডিফিনিশন সম্পর্কে আমরা ধারণা দেব। 2 নম্বর, যেটা খুবই ইম্পর্টেন্ট, মেকানিজম অফ ডাইং নিয়ে আলোচনা করব। 3 নম্বরে ডিফারেন্ট টাইপস অফ বন্ড নিয়ে আলোচনা করব। 4 নম্বরে বন্ড স্ট্রেন নিয়ে আলোচনা করব। এবং ফাইনালি ফাইবার ডাই বন্ডিং কম্বিনেশন নিয়ে আলোচনা করব। তো বুঝতে পারছেন বন্ধু যে 5টা আমরা পয়েন্ট লিখলাম, পয়েন্টগুলোর গুরুত্ব কতটুকু টপিক দেখে বুঝতেছেন আজকে ভিডিওটা কত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। চলুন তাহলে বন্ধু আমরা একটা শুরু করি। তো বন্ধু, আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হলো, হোয়াট ইজ ডাইং? ডাইং ইজ দ্য প্রসেস অফ কালারিং টেক্সটাইল মেটেরিয়াল টু গিভ এ অ্যাট্রাকটিভ লুক অফ এনি টেক্সটাইল মেটেরিয়াল ইন প্রেজেন্স অফ ডিফারেন্ট কেমিক্যাল অ্যান্ড ডাইস। আশা করি বুঝতে পারছি। যদি আরও অন্যভাবে বলি, ডাইং ইজ ওয়ান কাইন্ড অফ সায়েন্স দ্যাট শো ইন্টারাকশান বিটুইন ফাইবার অ্যান্ড ডাই মলিকুল। তো আশা করি আমরা ডাইংয়ের সংজ্ঞাটা ক্লিয়ারলি বুঝতে পারছি। ডাইংয়ের সংজ্ঞাটা যদি বাংলাতে আরও একটু ক্লিয়ার বলি, ডাইং হলো যে কোনো টেক্সটাইল মেটেরিয়াল অর্থাৎ ইয়ার্ন, ফাইবার, ফেব্রিককে রং করা, যাতে এটাকে অ্যাট্রাকটিভ মানে খুবই আকর্ষণীয় দেখা যায় গ্রাহকদের কাছে বা কাস্টমার কাছে, এটা যাতে খুবই আকর্ষণীয় দেখা যায়। এইটা হলো মেইনলি ডাইং, যেটা আমরা কীভাবে করি, বিভিন্ন কেমিক্যাল এবং ডাইসের কম্বিনেশানে আমরা ডাইংটা কমপ্লিট করতে পারি। এটাকে আমরা সায়েন্স হিসাবে উল্লেখ করি, কারণ এই ডাইংটা কমপ্লিট হয় মেনলি ডাই মলিকুল এবং ফাইবারের ইন্টারাকশানের বিভিন্ন বন্ডের মাধ্যমে। তো আমরা বাংলাতে যদি ক্লিয়ারলি বলি, এভাবে ডাইংকে সংজ্ঞায়িত করতে পারি। তো দ্বিতীয় কোয়েশ্চেন হলো আমাদের ডাইং মেকানিজম। মেকানিজম যাওয়ার আগে আমি প্রথম সংজ্ঞাটা একটু ক্লিয়ার করি। আমরা ডাইংয়ের সংজ্ঞা দিয়েছিলাম, ডাইং ইজ দ্য কালারিং টেক্সটাইল মেটেরিয়াল। কালারিং দ্য টেক্সটাইল মেটেরিয়াল একটা কমন সংজ্ঞা, কিন্তু যখন মেকানিজম সম্পর্কে আলোচনা করব তখন বলতে হবে যে নট অনলি কালারিং টেক্সটাইল মেটেরিয়াল বাট অলসো ইটস ফাংশনেবিলিটি। মানে তখন আমরা আরও বুঝবো এর ফাংশনেবিলিটি সম্পর্কে। তার মানে শুধু কালারিং দ্য টেক্সটাইল মেটেরিয়াল না, এর থেকে আরও বুঝতে হবে আমাদের এর ডিউরাবিলিটি, এর ফাস্টনেস প্রপার্টি, এর ব্রিলিয়ান্স, এগুলো সম্পর্কে আমরা ধারণা পাব। কারণ আপনারা জানেন মেকানিজম হলো একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দেবো আমরা, যেটা আমরা একটা সায়েন্স সম্পর্কে আলোচনা করব। সুতরাং শুধুমাত্র কালারিং টেক্সটাইল মেটেরিয়াল বললে হবে না, বরং এর যে আদার্স ফাংশনালিটি সেগুলো সম্পর্কে আমরা ভালো বুঝবো যদি মেকানিজমটা আমরা ভালো করে আয়ত্ত করতে পারি। তো মেকানিজম সম্পর্কে যখন আমরা ডিটেলসে যাব তখন আমাদের সামনে যেটা আসবে, ইনভলভ দ্য ট্রান্সফার অ্যান্ড বাইন্ডিং, মানে ডাইসটা ট্রান্সফার হবে এবং বাইন্ডিং গঠন করবে অফ ডাই মলিকুল টু এ টেক্সটাইল সাবস্ট্রেট। যে কোনো টেক্সটাইল সাবস্ট্রেটের সাথে ডাই ট্রান্সফার এবং বাইন্ডিং যে মেকানিজমটা, সেটা মেনলি ডাইং মেকানিজম সম্পর্কে আলোচনা করা হয়। আমরা যখন আর ভিতরে যাব মেকানিজমটা আরও আমরা ডিটেলসে বুঝতে পারবো। যখন মেকানিজমকে আমরা ভাঙবো তখন কিন্তু 5টা স্টেজ আমাদের সামনে চলে আসবে। প্রথম 3টে স্টেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। টোটাল আমরা 5টা স্টেজ নিয়ে আলোচনা করব। স্টেজগুলো কি? ডিসপারশন, আমরা আলোচনা যাব একটা করে, অ্যাবজর্পশন, পেনিট্রেশন অথবা ডিফিউশন, ফিক্সেশন অ্যান্ড ফাইনালি বন্ডিং। এই 5টা পয়েন্ট যখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো তখন আমরা আসলে ডাইং মেকানিজম সম্পর্কে জ্ঞানটা প্রাপ্ত হব। সুতরাং আপনি এই 5টা পয়েন্ট যত ভালো বুঝবেন ডাইং মেকানিজমটা আরও ক্লিয়ার হবে। আর ডাইং মেকানিজম সম্পর্কে যখন আপনি জানবেন তখন আপনি বুঝবেন আসলে ডাইংটা কীভাবে হচ্ছে।
তখন আপনাকে কী স্টেপ নিতে হবে, কী ধরনের ডাই সিলেকশন করতে হবে। কারণ মেকানিজম নট অনলি কারেন্ট এক্সট্রিমিটি, মেকানিজম মানে এর ফাংশনাবিলিটিকে তুলে আনা। তার মানে তখন আপনাকে ভাবতে হবে কোন ডাইস ইউজ করলে আমার ডাইস প্রপার্টি ভালো থাকবে, কোন ডাই ইউজ করলে আমার প্রসেস অপটিমাইজেশন করা যাবে। তখন আপনাকে কিন্তু ডাইভার্ট করে বিভিন্ন কিছু থিঙ্কিং আপনার মধ্যে চলে আসবে, ডাই সিলেকশান, প্রসেস সিলেকশান, যাতে আপনার কালার সাথে সাথে আপনার যে শেড ডাইং করার সময় ব্রিলিয়ান্ট মানে ডিউরেবিলিটি, যাতে আপনার যে রঙটা স্থায়ী হয় এবং চাকচক্যতা আরও বাড়ে। তখন আপনি এগুলো নিয়ে ভাবতে শুরু করবেন। চলুন এখন আমরা একটা পয়েন্ট। তো বন্ধু, মেকানিজমের প্রথম পয়েন্ট ছিল আমাদের ডিসপারশন। আমি বলছিলাম যে 5টা স্টেজগুলো কিন্তু আপনি ভালো করে বুঝতে হবে, তাহলে মেকানিজম সম্পর্কে আপনি ভালো নলেজ রাখবেন। তো প্রথম পয়েন্ট হলো ডিসপারশন বলতে আমরা বুঝাচ্ছি ডাইসগুলা ডিজলভ এবং ডাইবাতের মধ্যে সরাইসিটা থাকা, বাংলাতে বলি। এবং পয়েন্টগুলো দেখি আমরা, তাহলে ডিসপারশন হলো ডাইমলিকুল মাস্ট বি ডিসপার্স অথবা ডিজলভ ইন এ লিকুইড বাথ বিফোর ইন্টারেক্ট উইথ দ্য ফাইবারের সাথে ইন্টারেক্ট বন্ড তৈরি করার আগে প্রথম কন্ডিশন হলো ডাইমলিকুলগুলো ডিসপার্স এবং ডিজলভ আকারে ডাইবাতের মধ্যে থাকা, ওটাকে বলতেছে আমরা ডিসপারশন। This stage is influenced by the dye solubility and the presence of dispersing agent. এই বাতে ডিসপার্সিং এজেন্টও আমরা ইউজ করি যাতে সলিবিলিটিটা এবং ডিসপারশনটা ভালো হয়। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো টেম্পারেচারও মাঝে মাঝে ডাইস ডিসপারশনকে হেল্প করবে। সেটা কি, যদি আপনার টেম্পারেচার হাই টেম্পারেচার ক্যান ইনক্রিজ ডাই সলিবিলিটি অ্যান্ড ফেসিলেট ডিসপারশন, অর্থাৎ বাতে যদি আপনার টেম্পারেচার বাড়ে তাহলে কিন্তু ডাই সলিবিলিটি ভালো হবে, যেটা আপনার ডিসপারশনটাকে আরও সুবিধা করে দিবে, মেকানিজমটাকে বন্ডটাকে গঠন করতে আমাদেরকে সুবিধা করে দিবে। তাহলে ডিসপারশনটাকে ভাঙলে আমরা যেটা বুঝলাম যে ডাইবাতের মধ্যে ডাইস যাতে ভালো করে ডিজলভ অথবা ডিসপার্স হতে পারে, এটা হলো মেইন কাজ, মেকানিজমের প্রথম স্টেজ। এরপর যদি টেম্পারেচার বাড়ে তাহলে কিন্তু ডিসপারশনটা আর ভালো হয়, এবং আমরা এখানে ডিসপার্সিং এজেন্ট ইউজ করি যাতে ডিসপারশন বা ডিজলভিংটা ভালো হয়। যে আমাদের ফাইনালি যে স্টেজ, মেকানিজম ফাইনাল স্টেজ হলো বন্ডিংটা যাতে করতে পারি, সেজন্য আমাকে প্রথম স্টেজ হলো ডিসপারশন। তো ডিসপারশনটা যদি আরেকটু আমরা বুঝি ফিগারের মাধ্যমে তাহলে কিন্তু আরও ভালো করে বুঝবো। এই যে একটা ডিসপারশন ছবি ধরুন, এটা একটা বাথ বলতে যেখানে আমাদের লিকুইড, কেমিক্যাল, ডাইস সবগুলো থাকবে। তো এই বাতে আমরা কল্পনা করলাম ওয়াটার আছে, ডাইস মলিকুলার থাকবে, ডিসপার্সিং এজেন্ট থাকবে, যেটা আমরা ডান পাশে দেখালাম টেম্পারেচার যত বাড়বে ডিসপার্সিংটা আর ভালো হবে। এই ফিগার থেকে আমরা বুঝছি আসলে ডিসপারশনটা কি। তার মানে ডিসপারশন মানে মিক্স হওয়া, এই বাথরুমের মধ্যে মিক্স বা সরাসিটা থাকা, এটাকে আমরা ফিগারের মাধ্যমে ডিসপারশনটা বুঝালাম। তো বন্ধু, মেকানিজমের দ্বিতীয় স্টেজ হলো অ্যাডসরপশন, যে স্টেজটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেজ ডাইং বন্ডিং করার জন্য। তো প্রথম স্টেজ আমরা আলোচনা করছিলাম ডিসপারশন, মানে ডাইসগুলা সরাইসিটা ডিজলভ অবস্থায় ডাইবাতে থাকবে। আর অ্যাডজর্পশনটা কি? অ্যাডজর্পশন হলো ওয়ান্স মানে ডাইসগুলো আমরা যে প্রথম স্টেপ বলছিলাম, যখনই একবার সেটা ডিজলভ হয়ে যাবে, যে ডিসপার্স হয়ে যাবে ডাইবাতে, দেন দি ডাই মলিকুল আর অ্যাডজর্ভ অন টু দ্য সারফেস অফ দ্য ফাইবার। তাহলে প্রথম হলো ডিসপার্স, দ্বিতীয় যেটাকে আমরা অ্যাডজর্পশন বলতেছি, যে ডাই মলিকুলগুলা এখন ফাইবারের বা ফেব্রিকের সারফেসে আসবে। দি ডাই মলিকুল আর অ্যাবজর্ব মানে জমা হবে অন টু দ্য সারফেস অফ দ্য ফাইবারের সারফেসে আসেই সেটা জমা হবে। আগে ছিল ডাইবেতে ছড়ানো ছিটানো অবস্থায়, এখন অ্যাবজর্পশন মানে হলো ডাইস মলিকুলগুলো এখন ফাইবারের সারফেসে আসি জমা হবে। তাহলে ইজ দ্য প্রসেস, যদি আরও ভালো করে বলি, অ্যাবজর্পশন ইজ দ্য প্রসেস হোয়ার দ্য ডাই মলিকুল অ্যাডহেয়ার টু দ্য ফাইবার সারফেস, যেটা আমরা বারবারই বলতেছিলাম, ডাই মলিকুলগুলা ফাইবারের সারফেসে এসে লেগে যাবে। দি প্রসেস ইজ গভর্ন বাই দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যান্ড ডাই ফাইবার অ্যাফিনিটি। কিন্তু এটা ডিফেন্ড করতেছে আপনার কিভাবে ডিসপারশনটা হলো, যে প্রথম স্টেজ ডিসপারশনটা কত ভালো করে হলো, এবং ডাই ফাইবারের মধ্যে অ্যাফিনিটিটা কেমন। ডাই এবং ফাইবারের মধ্যে বন্ড তৈরি করার জন্য আপনারা জানেন যে একটা ফোর্স লাগবে, একটা ফোর্স, আর যদি নেগেটিভ পজিটিভ চার্জ হয় তাহলে কোনো কথাই নেই, যে ভালো একটা অ্যাফিনিটি। ফাইবার এবং ডাইসের মধ্যে অ্যাফিনিটি যত ভালো হবে আপনার অ্যাবজর্পশনটা তত ভালো হবে, ততই ডাইস ফাইবারের সারফেসে গিয়ে জমা হবে।
অ্যাফিনিটি ডাই এবং ফাইবারের মধ্যে যত ভালো হবে তত বেশি পরিমাণ ডাই ফাইবারের সারফেসে গিয়ে জমা হবে। তাহলে আমরা অ্যাবজর্পশনকে ভাঙলে কি পাইলাম, যে মেন হলো যেটা বলতে যাচ্ছে আমরা ডাই ফাইবার অ্যাবজর্পশন থেকে যেটা আমরা পাইলাম সেটা হলো কি, ডাইস মলিকুলগুলো ফাইবারের সারফেসে এসে লেগে যাবে। সেটা ডিপেন্ড করবে ডাই ফাইবারের অ্যাফিনিটিটা কেমন। যত অ্যাফিনিটি বেশি হবে তত বেশি পরিমাণ ডাই ফাইবারের সারফেসে গিয়ে জমা হবে। যদি আপনার প্রথম যেটা বলছে ডিসপারশন ভালো না হয়, মানে ডিজলভটা ভালো না হয়, অ্যাফিনিটি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার আনইভেন ডাইং হবে, যে ডাইংটা ভালো হবে না, ডাইস ঠিক মতো ফাইবারিক সারফেসে গিয়ে জমা হবে না, ডাইংটা ভালো হবে না, যেটা আমরা ফেসি ডাইং বলতেছি। তো আমরা অ্যাবজর্পশনটা আশা করি বুঝতে পারছি। চলুন বন্ধু, এখন আমরা ফিগারে দিয়ে আরও একটু ক্লিয়ারভাবে বুঝি। তো প্রথমত আমরা বলছিলাম ডিসপারশন অফ ডাই, যেটা আমরা প্রথম ফিগার দিয়ে দেখাছিলাম। এগুলো হলো লিকুইড কেমিক্যাল, এগুলো হলো ওয়াটার, এটা ডাইমলিকুল, আর এখানে ডিসপার্সিং এজেন্ট থাকতে পারে। তো যেটা বলছিলাম প্রথম ডিসপারশন অফ ডাই, এই ফিগার। তো এই ফিগারে যখন আমরা ডাইসটা সঠিকভাবে ডিজলভ করলাম, মিক্স করলাম, এরপর যখন আমরা ফেব্রিকটা ডাইং করব, ফেব্রিকটা কিন্তু এইভাবে ডাইভার দিয়ে ঘুরতে থাকবে বা সার্কুলার আকারে ঘুরতে থাকবে। যখন ফাইবারটা ডাইস মলিকুলের ভিতর দিয়ে যাবে তখন দ্বিতীয় পোর্শনটা আসবে, যেটা আমরা বলতেছি অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন কি বলতেছিলাম, ফাইবারের সারফেসে ডাইস মলিকুলগুলো আসি জমা হবে। এই দেখুন, যদি আমরা এই যে ফাইবারটা বা ফেব্রিকটা বললাম, এটা হলো সেটা যেটা আমরা ফাইবার মলিকুল, এই যেটাকে বলতেছে আমার ফাইবার মলিকুল, আর ডাইস মলিকুলগুলো ফেব্রিকের সারফেসে এসে জমা হলো, এটাকে বলতেছি আমরা অ্যাবজর্পশন। যদি আর একটু ফ্রন্ট ভিউতে দেখি আমরা, এটা হলো ফাইবার মলিকুল আর উপরে সারফেসে ডাইস মলিকুলগুলো আসি জমা হলো। তো এই দুইটা ফিগার থেকে আমরা বুঝছি এটা হলো ডিসপারশন, এটা হলো অ্যাবজর্পশন। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলাম। চলুন এখন আমরা তৃতীয় স্টেজে যাই। তো বন্ধু, মেকানিজমের তৃতীয় স্টেজ, যেটা খুবই ইম্পর্টেন্ট স্টেজ ডাইংয়ের জন্য, সেটা হলো পেনিট্রেশন বা ডিফিউশন স্টেজ, পেনিট্রেশন অর ডিফিউশন। তো প্রথম আমরা বলছিলাম ডিসপারশন, দ্বিতীয় বলছিলাম অ্যাবজর্পশন, তৃতীয় বললাম ডিফিউশন বা পেনিট্রেশন। প্রথমটা বলছিলাম ডিসপারশন মানে ডিজলভ হওয়া ডাইভাতে, দ্বিতীয়টা হলো ফেব্রিক সারফেসে আসা মলিকুল, তৃতীয়টা হলো সারফেস থেকে ফাইবারের ভিতরে আসা ডাইমলিকুলগুলো। এখন অ্যাবজর্পশনে ছিল হলো ডাইমলিকুলগুলো ফেব্রিকের সারফেসে, আর পেনিট্রেশন ডিফিউশন স্টেজে ডাইমলিকুলগুলো ফেব্রিকের সারফেস থেকে ভিতরে আসবে, ওটাকে আমরা পেনিট্রেশন বা ডিফিউশন বলতেছি। চলুন আর বিস্তারিত দেখি। ফলোইং অ্যাবজর্পশন মানে অ্যাবজর্পশন হওয়ার পরে দি ডাইমলিকুল ডিফিউজ ইনটু দ্য ফাইবার অ্যান্টেরিয়র, ফাইবার অ্যান্টেরিয়র ভিতরে সেটা ডিফিউজ হবে ডাইমলিকুলগুলো। তো ডিফিউশন সংজ্ঞাটা বলি, ইজ দ্য মুভমেন্ট অফ ডাইমলিকুল মুভমেন্ট ফ্রম দ্য সারফেস, আমি বারবার বলতেছি ফেব্রিক সারফেস থেকে ডাইমলিকুলগুলো মুভমেন্ট হবে, কোথায় যাবে, ইনটু দ্য ডিপার রিজন অফ দ্য ফাইবারের ডিপার রিজনের মধ্যে সেটা প্রবেশ করবে। তো এই পেনিট্রেশনটা কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। দি রেট অফ ডিফিউশন মানে কতটুকু পরিমাণ ডাইস সারফেস থেকে এন্টেরিয়র ফাইবারের ভিতরে ডিফিউজ হবে, সেটা কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেটা কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, টাইমের উপর ডিপেন্ড করবে, ডাইমলিকুল সাইজের উপর ডিপেন্ড করবে, এবং স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে, ফাইবার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে, এবং ডাইং অক্সিলারি কী ধরনের অক্সিলারি ব্যবহার করতেছেন ওগুলোর উপরে পেনিট্রেশন বা ডিফিউশনটা ডিপেন্ড করবে। চলুন আমরা যেসব ফ্যাক্টর পেনিট্রেশন বা ডিফিউশনকে ইনফ্লুয়েন্স করে ওগুলো আর একটু বিস্তারিত জানি, তাহলে মেকানিজমটা আরও ভালো করে বুঝতে পারবেন। চলুন আমরা ফ্যাক্টরগুলো নিয়ে আর একটু আলোচনা করি। তো পেনিট্রেশনের ফ্যাক্টরগুলো আলোচনা করার আগে আমরা পেনিট্রেশনে বা ডিফিউশনের ফিগারটা একটু ক্লিয়ার করে নিই। তো প্রথমত আমরা বলছিলাম ডিফিউশন, যেটা ডাইস এবং ওয়াটার একসাথে মিক্স অবস্থা থাকবে, ডিসপারশন অবস্থা থাকবে। 2 নম্বর বলছিলাম আমরা অ্যাবজর্পশন, যেটা ডাইমলিকুল ফাইবারের সারফেসে থাকবে। 3 নম্বর যেটা আমরা পেনিট্রেশন বা ডিফিউশন বলছিলাম, ডাইমলিকুলার সারফেস থেকে ফেব্রিকে ইনার সাইডে চলে আসবে। এই দেখুন ফাইবার উপরে ডাইমলিকুলগুলো ছিল, এখন সেটা ভিতরে চলে আসলো, এই যে বাইরে ছিল, বাহির থেকে এখন ভিতরে চলে আসলো, এইভাবে কিন্তু ডাইংটা কমপ্লিট হয়। 3 নম্বর যে স্টেজ ছিল পেনিট্রেশনের আন্ডারে, আমরা বলছিলাম বিভিন্ন
ফ্যাক্টর যেটাকে আমাকে পেনিট্রেশন ডিফিউশনে ইনফ্লুয়েন্স করে। তো এই ফ্যাক্টরগুলো আমরা আলোচনা করব বলছিলাম, সেগুলো এখন আমরা শুরু করতেছি। তো ফ্যাক্টর ইনফ্লুয়েন্স ইন ডাইং, তার মানে আমরা বলছিলাম পেনিট্রেশন মানে হলো ডাইমলিকুল ফেব্রিকে ইনার সাইডে চলে আসলো, তার মানে ডাইং কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, ডাইং কিন্তু হয়ে যাচ্ছে। তো এই ডাইংটা হওয়ার সময় বিভিন্ন ফ্যাক্টর বলছিলাম যে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। সেটা কি কি? প্রথমটা হলো ডাই টাইপ, কী ধরনের ডাই আমরা ইউজ করতেছি। তো এতক্ষণ আমরা যে মেকানিজমটা দেখালাম এটা কিন্তু সব ডাইস ফাইবারের জন্য একটা কমন মেকানিজম দেখালাম, কিন্তু যখন আপনি আবার বিভিন্ন ডাইসের অনুসারে যাবেন তখন কিন্তু মেকানিজম আলাদা। ডাই বলতে আমরা বিভিন্ন ডাইস ইউজ করি, যেমন ডিসপার্স ডাই ইউজ করি, ডিরেক্ট ডাই, রিয়েক্টিভ ডাই, হ্যাভ ডিফারেন্ট ডাইং মেকানিজম। এগুলি কিন্তু আবার আলাদা আলাদা মেকানিজম আছে। আমরা কিন্তু কমন একটা মেকানিজম দেখতেছি, আবার ডাইসের উপর ডিপেন্ড করে মেকানিজম কিন্তু আলাদা। অ্যান্ড আর সুইটেবল ফর স্পেসিফিক ফাইবার টাইপ। আবার যে বিভিন্ন ডাইস এগুলি কিন্তু আবার সব ফাইবারের উপর কিন্তু সমান রিয়েকশান করে না, সমানভাবে মেকানিজমটা হয় না। ডাইস যেমন ভিন্ন, একইভাবে ডিফারেন্ট ফাইবারের উপরেও কিন্তু মেকানিজমটা ভিন্ন। ডাইসের সাথে মেকানিজম যে ভিন্নতা এটার উপর ডিপেন্ড করে কিন্তু মেকানিজমটা ভিন্ন হয়ে যায়। সব ডাইস দিয়ে সব ফাইবার কিন্তু ডাইং করা যায় না, যার কারণে ডাইস এবং মেকানিজমের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা মেকানিজম থাকবে, এটার উপর ডিপেন্ড করে মেকানিজমটা চেঞ্জ হয়। এরপর ফাইবার টাইপও একইভাবে আমাদের যে ডিফারেন্ট ফাইবার, যেমন কেমিক্যাল স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টি অফ দ্য ফাইবার কিন্তু বিভিন্ন ফাইবারে বিভিন্ন রকম। সেলুলোজ ফাইবারের কেমিক্যাল স্ট্রাকচার এবং প্রপার্টিস আলাদা, প্রোটিন ফাইবারে আলাদা, একইভাবে সিনথেটিক ফাইবারে আলাদা। এই ফাইবার টাইপের উপরে ইনফ্লুয়েন্স দ্য ডাইস অ্যাবিলিটি টু বাইন্ড অ্যান্ড ডিফিউশন। এই যে ডাইস যে ডিফিউশন হবে এবং বন্ড গঠন করবে, এই যে ফাইবারের উপর স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে কিন্তু এগুলো আবার চেঞ্জ হয়। সুতরাং আমরা এই ফ্যাক্টরগুলো কিন্তু আমাদের মেকানিজমটাকে টোটালি চেঞ্জ করে ফেলে। চলুন আরও ফ্যাক্টর আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা শুরু করি। আরও দুইটা ফ্যাক্টর হলো অক্সিলারি কেমিক্যাল অ্যান্ড টাইবাত কন্ডিশন। তো অক্সিলারি কেমিক্যাল বলতে আমরা বুঝাচ্ছি যে সল, লেভেলিং এজেন্ট অ্যান্ড ডিসপার্সিং এজেন্ট আর ইউজ টু ইনহ্যান্স ডাইং প্রসেস বাই ইম্প্রুভিং ডাই সলিবিলিটি, ফিক্সেশন অ্যান্ড লেভেলিং। আপনারা জানেন আমরা ডাইং করার সময় কিন্তু এই কেমিক্যালগুলো আমাদের লাগে, যেগুলো আমরা অক্সিলারি কেমিক্যাল বলতে সল, লেভেলিং এবং ডিসপার্সিং এজেন্ট। তো এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার পেনিট্রেশন বা ডিফিউশনটা ডিফারেন্ট হতে পারে। যদি এগুলো ভালো মানে ইউজ করি আমরা, তাহলে কিন্তু আমাদের পেনিট্রেশন বা ডিফিউশনটা ভালো হবে এবং ডাইংটা পারফেক্ট হবে। ডাইভার্ট কন্ডিশন বলতে আমরা বুঝাচ্ছি টেম্পারেচার, পিএইচ অ্যান্ড দ্য টাইম ক্যান এফেক্ট দ্য রেট অফ আমাদের যে প্রথম ডিসপারশন, অ্যাবজর্পশন এবং ডিফিউশন, যে তিনটে স্টেজ আমরা আলোচনা করলাম, এগুলো কিন্তু এই যে টেম্পারেচার, পিএইচ এবং টাইমের উপরে কিন্তু ইম্প্যাক্ট আছে। এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু ডিসপারশন, অ্যাবজর্পশন এবং ডিফিউশনটা চেঞ্জ হয়। তো এগুলো ছিল আমাদের মেনলি পেনিট্রেশনের যে ফ্যাক্টর, ওই ফ্যাক্টরগুলো আমরা আলোচনা করলাম। চারটে ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করলাম। আমি আগেও বলেছিলাম পেনিট্রেশন বা ডিফিউশন স্টেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্টেজ ডাইংয়ের জন্য। যে পেনিট্রেশন হলো, যদিও ফেজটা হলো লং টাইম কনজিউমিং, অনেক সময় নেয় এবং রেজাল্ট কিন্তু ভালো। যদি আপনি এখান থেকে গুড পার্সেন্স পেতে চান তাহলে কিন্তু এখানে টাইম দিতে হবে। চলুন আমরা পেনিট্রেশনকে যদি দুই ভাগ করি, একটা হলো গুড পেনিট্রেশন, একটা হলো পুয়ার পেনিট্রেশন। দুইটাই কিন্তু আপনার সম্ভব। আমি কিন্তু এর প্রথম ডিফিনেশনে বলছিলাম যে ডাইং কিন্তু অনলি কালার করা না, আপনি যখন মেকানিজম সম্পর্কে জানবেন তখন কিন্তু আপনাকে আরও ডিপলি ভাবতে হবে যে পার্সেন্স কোয়ালিটি কেমন হবে, যে ফেব্রিক কোয়ালিটি কেমন হবে, এগুলো সম্পর্কে জানলে এরপরে কিন্তু আপনি ভালো কিন্তু ডাইং করতে পারবেন। ওই জন্য মেকানিজমটা জানা দরকার। এই জন্য মেকানিজম যখন আমরা অ্যানালাইসিস করতেছি এগুলো কিন্তু চলে আসতেছে। যখন চলুন আমরা দেখি, যেমন গুড পেনিট্রেশন বলতেছে কোনটাকে, যেটাকে বলতেছি ব্রাইটার মোর ইভেন শেড পাবো, ওইটাকে বলতেছে আমরা গুড পেনিট্রেশন। আপনার পেনিট্রেশন যদি ভালো হয় মানে কি বলছিলাম, যে সারফেস থেকে ডাইমলিকুল ফেব্রিক ইনার সাইডে আসবে, ফাইবারের ইনার সাইডে আসবে, ওটাকে বলতেছি যত ভালো আসবে তত কিন্তু গুড পেনিট্রেশন। তাহলে গুড পেনিট্রেশন হলে আমরা কিন্তু ব্রাইট শেড পাবো এবং মোর ইভেন শেড পাবো, এবং বেটার ওয়াশিং অ্যান্ড রাবিং ফাস্টনেস, রাবিং এবং ফাস্টনেস প্রপার্টিটা ভালো পাবো। আর যদি পুয়ার পেনিট্রেশন হয় তাহলে কিন্তু আমরা রেজাল্ট রিং ডাইং, যেটাকে বলতেছি আমরা কালার অনলি অন দ্য সারফেস, যে
সারফেসের উপরে ডাইসটা থাকবে, কিন্তু ভালো ডাইং হবে না, কারণ ডাইটা ফাইবারের ভিতরে ঢুকলো না। ওটাকে বলতেছে আমরা রিং ডাইং। আর যদি পুয়ার পেনিট্রেশন হয় তাহলে আমরা পাচ্ছি ডাল শেড, লো ফাস্টনেস, হাই রিস্ক অফ কালার ব্লিডিং। এই যে আমাদের কালার ফাস্টনেস খারাপ হচ্ছে, ব্লিডিং খারাপ হচ্ছে, তার মেন কারণ হলো আপনার ডাইসটা পুয়ার পেনিট্রেশন, ভালো পেনিট্রেশন হয় নাই, ভালো ডিফিউশন হয় নাই। সুতরাং আপনাকে বেটার শেড বলেন, গুড রাবিং বা ব্লিডিং ফাস্টনেস পেতে হলে আপনার পুয়ার পেনিট্রেশন গুড পেনিট্রেশন হতে হবে। যত গুড পেনিট্রেশন হবে আপনার ফেব্রিক কোয়ালিটি ভালো থাকবে। আর গুড পেনিট্রেশনের জন্য আমরা যে ফ্যাক্টরগুলো আলোচনা করছিলাম, ফ্যাক্টরগুলো অবশ্যই ফলো করতে হবে। তো ডাইং মেকানিজমের আমরা এখন 4 নাম্বার ফেজে আছি, 4 নাম্বার স্টেজে আছি, সেটা হলো ফিক্সেশন। তো আমরা যেখানে পেনিট্রেশন বা ডিফিউশনে বলছিলাম ডাই মলিকুল কিন্তু ফেব্রিকের ভিতরে চলে আসে, মানে ডাইং হয়ে গেল। এখন সেটাকে ফিক্স করতে হবে, ফিক্স না করলে কিন্তু ডাই কিন্তু রিমুভ হয়ে যাবে, আবার তখন আমার ফাস্টনেস কোয়ালিটি খারাপ হবে। তো ফিক্সেশন কোনটা বলতেছি? আফটার ডাইং দি ডাই মলিকুল আর ফিক্স, ডাইং কমপ্লিট হলে কিন্তু পেনিট্রেশন স্টেজে। এখন ডাই মলিকুলগুলোকে ফিক্স করতে হবে, আর ফিক্স ইন দ্য ফাইবার, এই যে ফাইবারের ইনসাইডে যে আসলো এটাকে ফিক্স করতে হবে টু এনশিওর কালার পার্সেন্স, যেটার কারণে আমার কালার পার্সেন্সটা ভালো হবে। যদি কালারটা ফিক্সড হয় তাহলে কিন্তু ডাইসটা আর সহজে রিমুভ হবে না এবং আমার কালার পার্সেন্সটা ভালো হবে। তো এখানে যে সাধারণত আমরা দুইটা বন্ডিং পাই, সেটা হলো কেমিক্যাল আর ফিজিক্যাল বন্ড ফ্রম। এই যে আমাদের ফিক্স করতে হবে, এখানে কিন্তু একটা কেমিক্যাল রিয়েকশন আছে। তো এখানে কেমিক্যাল এবং ফিজিক্যাল দুইটা বন্ড তৈরি করে, যেটা সাহায্য করে কি অ্যাঙ্করিং দ্য ডাই মলিকুলকে অ্যাঙ্কর মানে আটকা রাখতে সাহায্য করে মলিকুল টু দ্য ফাইবারের সাথে ডাই মলিকুলগুলোকে অ্যাঙ্কর হতে হেল্প করে এই দুটো বন্ড, কেমিক্যাল এবং ফিজিক্যাল বন্ড। এটার মাধ্যমে ডাই মলিকুলগুলো ফিক্সড হয় এবং আমাদের ফাস্টনেস কোয়ালিটিটা ইমপ্রুভ হয়। তো দি নেচার অফ দিস বন্ড ডিটারমাইন, এই বন্ডটা ডিটারমাইন করবে কি ডিউরেবিলিটি অফ কালার, আপনার কালারের স্থায়িত্বতা ডিপেন্ড করবে। যদি ভালো বন্ড তৈরি হয় তাহলে আপনার যে কালারটা করবে সেটা অনেকদিন লাস্টিং থাকবে, সহজে কালারটা নষ্ট হবে না। রেজিস্ট্যান্ট টু ওয়াশিং, যেটা আপনার ওয়াশিং থেকে আপনাকে রেজিস্ট্যান্ট করবে, যে কালারটা রিমুভ হওয়া থেকে আপনাকে সেভ করবে যদি বন্ডিংটা ভালো হয়। যেটা আমার লাইট প্রপার্টিস ইমপ্রুভ করবে, পারস্পিরেশন ভালো করবে এবং আলটিমেটলি ওভারঅল কালার পার্সেন্সটাকে ইমপ্রুভ করবে যদি আপনার বন্ডিংটা ভালো হয় এবং ডাই মলিকুলগুলোকে আমরা সঠিকভাবে অ্যাঙ্করিং করতে পারি বিভিন্ন বন্ডিং মাধ্যমে, কেমিক্যাল এবং ফিজিক্যাল বন্ডিং মাধ্যমে। এটা হলো ফিক্সেশন স্টেজ। এখন আমরা ফাইনাল স্টেজটা নিয়ে মেকানিজমের লাস্ট পয়েন্ট হলো বন্ডিং। আমরা এর আগে 4টা পয়েন্ট আলোচনা করছিলাম, 4টে স্টেজে কিন্তু আপনার মেকানিজম কিন্তু কাভার। বন্ডিংটা এক্সট্রা একটা পয়েন্ট। তো 4টা পয়েন্ট ছিল আমাদের। প্রথম পয়েন্ট ছিল ডিসপারশন, দ্বিতীয় পয়েন্ট ছিল অ্যাবসর্পশন, তৃতীয় পয়েন্ট ছিল পেনিট্রেশন এবং ফোর্থ পয়েন্ট ছিল ফিক্সেশন। তার মানে ডিসপারশন বলছিলাম ডাই মলিকুলগুলো সরাসরি থাকবে, মিক্স অবস্থা থাকবে। এরপর অ্যাবসর্পশন বললাম ফাইবারের সারফেসে আসবে, পেনিট্রেশন মানে ফেব্রিকের ইনসাইডে আসবে এবং ফিক্সেশন মানে ডাইসটা ফিক্সড হবে। এই 4টে স্টেজে কিন্তু মেকানিজম কাভার হয়ে যায়। ফাইনাল যে এক্সট্রা স্টেজ আছে বন্ডিং। বন্ডিং বলতে আমরা যে ফিক্সড স্টেজে ফাইবারটাতে বন্ড হয়, এখানে কিন্তু ডিপেন্ডিং অন দ্য ডাই অ্যান্ড ফাইবার, ডাইস এবং ফাইবারের উপর ডিপেন্ড করে বিভিন্ন বন্ড আমরা পাই। দিস ক্যান ইনক্লুড কী কী হতে পারে? আয়নিক বন্ড গঠন করতে পারে, কোভালেন্ট বন্ড গঠন করতে পারে, হাইড্রোজেন বন্ডিং অর ভ্যান্ডার ওয়ালস ফোর্স। এটা ডিপেন্ড করবে আপনি কী ধরনের ডাইস ইউজ করতেছেন এবং কোন ফাইবারে অ্যাপ্লিকেশন করতেছেন, এটার উপর ডিপেন্ড করে এই বন্ডগুলো গঠন হয় ডাইসটাকে ফিক্স করার জন্য। তো ফাইনালি বন্ডিং যখন পারফেক্ট হবে আপনার কালার পার্সেন্সটা ভালো হবে, ভালো একটা শেড পাবেন। তো ফাইনাল স্টেজে আমরা বলি পারফেক্ট ডাইং প্রসেস। একটা ভালো ডাইং প্রসেস এনশিওর করবে কি গুড শেপ ডেপথ, ভালো একটা টোন দিবে, পার্সেন্স ফরওয়ার্ডে দিবে এবং ইউনিফর্মিটি ডাইং করতে আপনাকে হেল্প করবে। এটা হলো আমাদের টোটাল ডাইংয়ের মেকানিজম। আশা করি আপনারা ডাইংয়ের মেকানিজম সম্পর্কে ভালো একটা নলেজ পেলেন। তো বন্ধু, আমরা ডাইং মেকানিজমের শেষ পর্যন্ত চলে এসেছি। তো ডাইং মেকানিজম সম্পর্কে আমরা যতটুকু জানলাম, ডাইং মেকানিজম ইজ নট অনলি আন্ডারস্ট্যান্ডিং দ্য থিওরি। এটা থেকে অনলি কিন্তু আমরা থিওরি জানলাম না, এটা থেকে আমরা জানলাম কিভাবে সঠিক ডাইক সিলেকশন করে সঠিক প্রসেস অ্যাপ্লিকেশন করে আমরা ভালো গুড পার্সেন্ট কোয়ালিটি ফেব্রিক ডাইং করতে পারি। তো এখান থেকে আমরা প্রপার সব মাধ্যমে জানবো এনশিওর ইভেন অ্যাপ্লিকেশন।
এফেক্টিভ পেনিট্রেশনের মাধ্যমে আমরা যেটা পাই এনশিওর ডেপথ অ্যান্ড ব্রিলিয়ান্স, কালার ডেপথ অ্যান্ড ব্রিলিয়ান্স পাই। এবং ফাইনালি স্ট্রং ফিক্সেশনের মধ্যে আমরা যেটা পাই এনশিওর ডিউরেবিলিটি অ্যান্ড ফাস্টনেস। তো এই পয়েন্টগুলো, এই তিনটা মেকানিজমের পয়েন্টটা কিন্তু খুবই কার্যকরী ভূমিকা পালন করবে। তো মেকানিজম সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করলাম, যতটুকু জানলাম আশা করি আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগবে। তো বন্ধু, আজকে ভিডিও আর বড় করব না, কারণ ভিডিও অনেক লং হয়ে গেছে। মেকানিজম দ্বিতীয় পর্বে আমার থাকবে হলো ডিফারেন্ট টাইপস অফ বন্ড, বন্ড স্ট্রেন অ্যান্ড ফাইবার ডাই বন্ডিং কম্বিনেশন। এই যে আবার তিনটা পয়েন্ট বাকি রয়ে গেল, এটা আমরা মেকানিজম পার্ট টুতে নিয়ে আসবো। তো বন্ধু, ভালো থাকবেন, আশা করি মেকানিজম সম্পর্কে আপনি প্রপার নলেজটা পেলেন। থ্যাংক ইউ।